হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলা ডিফেন্স একাডেমি। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজ আমরা আলোচনা করব ভারতীয় সংবিধান থেকে। তো ভারতীয় সংবিধান থেকে আজ আমরা কোনো ডেসক্রিপটিভ ক্লাস আলোচনা করব না। আজ পুরোপুরিভাবে আমরা আলোচনা করব কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সম্পর্কে। এবার এসএসসি জিডিতে আসা 25টা প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। তোমরা প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবে যে এগুলো সবই প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। ঠিক আছে, একটা প্রশ্ন বাইরের থেকে নেওয়া নেই। তার সঙ্গে কয়েকটার সঙ্গে একটু এক্সট্রা পয়েন্ট আলোচনা করা আছে। 25টা প্রশ্ন এখানে আলোচনা করা আছে। এখানে কিন্তু কোনো রকম ক্লাস নাম্বার দেওয়া হয়নি। যদি বলো যেটা পলিটি পলিটি তাহলে পলিটি PYQS1, তাহলে কি বলাই যেতে পারে যে পলিটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেট 1। ঠিক আছে, এভাবে করে তোমাদের প্রত্যেকটা পলিটি থেকে যতগুলো সেট আছে সবগুলো আমি করিয়ে দিব এক এক করে। মাঝে মাঝে ক্লাসে তোমরা এটা দেখতে পারবে। এবার তোমরা একবার রুটিনটা দেখে নাও। রুটিনটা রয়েছে, ঠিক আছে। আমার ক্লাস থাকে তোমাদের রবিবার 12টায় আর সোমবার সকাল 9টায়। ঠিক আছে, এই দুদিন ক্লাস থাকে। সঙ্গে তোমাদের এক্সট্রা একদিন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস থাকে। ঠিক আছে, তো অবশ্যই বাকি স্যাররাও কিন্তু ক্লাস সময় মতো সব ক্লাসই হচ্ছে। তো তোমরা অবশ্যই ক্লাসগুলি দেখবে। সামনেই তোমাদের পরীক্ষা, তাই না? আর খুব একটা বেশি দেরি নেই। তো তোমরা যারা নতুন প্রিপারেশন নিচ্ছ অবশ্যই আমাদের এই নেতাজি সুভাষ ব্যাচ তাকে জয়েন করো। আর তোমাদের বন্ধু বান্ধব যারা প্রিপারেশন নিচ্ছে এসএসসি জিডির জন্য তাদেরকেও বলো যে এই বাংলা ডিফেন্স একাডেমিতে রুটিন ওয়াইজ ক্লাস হচ্ছে। তো তোমরা অবশ্যই বলো সবাইকে, একসঙ্গে ক্লাস করো, একসঙ্গে সবাই সফলতা অর্জন করো। তো যাই হোক, এই ছিল তোমাদের রুটিনটা। এবার আমরা প্রথম প্রশ্ন দেখে নেব। আচ্ছা দেখো, মহিলা সংরক্ষণ বিল 2023 অনুসারে লোকসভা এবং রাজ্য বিধানসভায় কতটি আসন রয়েছে? মহিলা সংরক্ষণ বিল 2023 অনুসারে, একদম রিসেন্ট একটা প্রশ্ন, 2023 কিন্তু বলা রয়েছে। ঠিক আছে, 2023 অনুসারে লোকসভা এবং রাজ্য বিধানসভায় কতটি আসন রয়েছে? এখানে 2023 দেওয়ার কারণ কি বলতো? এখানে চাইলে, কারণ সংবিধান দেখা গেল শুরুর সময় ছিলই না। এটা যেমন মহিলা সংরক্ষণ ধরে না, শুরুর সময় ছিল না, বা 70 নম্বর বা 72তম সংবিধান সংশোধনীতে অ্যাড করা হয়েছে। এই জন্য এটা একটা নির্দিষ্ট ইয়ার ধরা হয়েছে। 2023 অনুসারে লোকসভা এবং রাজ্য বিধানসভার কতটি আসন রয়েছে? অপশনে 2/3, বি 1/3, সি 1/4, ডি অর্ধেক। তাহলে কত রয়েছে? এর অ্যান্সার হয়ে যাবে অপশনে 1/3। 1/3 মানে কি 3/1 অংশ, তাই তো? আচ্ছা, 21শে সেপ্টেম্বর ভারতীয় আইন প্রণেতারা দেশের নতুন সংসদ ভবনে বিবেচিত প্রথম আইন পাশ করে মহিলা সংরক্ষণ বিল 2023। বিলটি যা সংসদের উভয় কক্ষে প্রায় সর্বসম্মতিক্রমে কিন্তু পাশ হয়েছিল। কত? 21শে সেপ্টেম্বর 2023। ঠিক আছে, মনে রাখবে তাহলে এই বিলটি উভয় কক্ষ প্রায় সর্বসম্মতিক্রমে কিন্তু পাশ করানো হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের 4A অংশ অনুসারে যিনি একজন পিতামাতা বা অভিভাবক তার দায়িত্ব রয়েছে তার সন্তানকে শিক্ষার সুযোগ প্রদান করা। এমন হতে পারে ড্যাশ বছরের মধ্যে। কত বছরের মধ্যে যিনি একজন পিতামাতা বা অভিভাবক তার দায়িত্ব রয়েছে তার ছেলে মেয়ে বা তার সন্তানদের সুযোগ প্রদান করা? এমন হতে পারে কত থেকে কত বছর বয়সের মধ্যে, মানে সন্তানের কত থেকে কত বছর বয়সের মধ্যে? অপশনে 2 থেকে 6 বছর, বি 6 থেকে 14 বছর, সি 6 থেকে 12 বছর, নাকি অপশন ডি 4 থেকে 14 বছর? তাহলে সেই সন্তান বা ছেলেমেয়ের বয়স কত হতে হবে? অপশন বি হয়ে যাবে অ্যান্সার 6 থেকে 14 বছর। এটি 21-এর এ ধারার মধ্যে 86তম সংবিধান সংশোধনী আইন অনুসারে বলা হয়েছে। অর্থাৎ 21-এর এ নাম্বার ধারা এটা যুক্ত করা হয়েছে। এটা 86তম সংবিধান সংশোধনীর মধ্যে কিন্তু এটাকে ধরা হয়েছে। এটা 6 থেকে 14 বছর বয়সে শিশুদের কথা উল্লেখ করা রয়েছে। নেক্সট দেখো, বিচারকের অপসারণের বিষয়ে নিচে দেওয়া বিবৃতিটি সম্পূর্ণ করুন। ভারতীয় সংবিধান, এবার এখানে 4টা বিবৃতি দেওয়া রয়েছে। এই 4টা বিবৃতির মধ্যে বিচারকের অপসারণের বিরুদ্ধে বিষয়ে, ঠিক আছে, কোনটা সঠিক? অপশনে শুধুমাত্র উচ্চ আদালতে বিচারকদের অপসারণের জন্য একটি পদ্ধতি নির্ধারণ করে।
উচ্চ আদালতের কথা জাস্ট বলা হয়েছে। অপশন বি, বিচারকদের অপসারণের জন্য একটি অত্যন্ত কঠিন পদ্ধতি নির্ধারণ করে। অপশন সি, বিচারকদের অপসারণের জন্য একটি পদ্ধতি নির্ধারণ করে না, একটি পদ্ধতি নির্ধারণ করে না এটা। হ্যাঁ। ডি নাম্বার, বিচারকদের অপসারণের জন্য একটি অত্যন্ত নমনীয় পদ্ধতি নির্ধারণ করে। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বিচারকদের অপসারণের জন্য একটি অত্যন্ত কঠিন পদ্ধতি নির্ধারণ করে, যেটা অপশন বিতে রয়েছে। ঠিক আছে, অপসারণের জন্য একটি অত্যন্ত কঠিন পদ্ধতি নির্ধারণ করে, যেটার দ্বারা কোনো একটা বিচারককে অপসারণ করা কিন্তু যায় বা সম্ভব হয়। ঠিক আছে, নেক্সট দেখো, গণপরিষদে ভারতের সংবিধান গৃহীত হয়। গণপরিষদ ভারতের সংবিধান গৃহীত হয় 24শে জানুয়ারি 1950 সালে, 26শে নভেম্বর 1949 সালে, 26শে জানুয়ারি 1950 সালে, থেকে অপশন ডি 15ই অগাস্ট 1947 সালে গণপরিষদ ভারতের সংবিধান গৃহীত হয়। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 26শে নভেম্বর 1949 সালে কি হয়, গৃহীত হয়। যদি বলতো কার্যকরী হয় তাহলে হতো এটা 26শে জানুয়ারি 1950 সালে। কার্যকরী 26শে জানুয়ারি 1950 আর গৃহীত 26শে নভেম্বর 1949। ঠিক আছে, নেক্সট দেখো, সংবিধান বিভিন্ন উপায়ে সরকারের ক্ষমতাকে সীমিত করে। সরকারের ক্ষমতা সীমিত করার সবচেয়ে সাধারণ উপায় হলো নির্দিষ্ট কিছু লঙ্ঘন করার জন্য নির্দিষ্ট করা, যা আমাদের সকলের নাগরিক হিসেবে আছে এবং যা কোনো সরকারের কখনোই অনুমোদিত করা যায় না। অপশন এ মৌলিক অধিকার আছে, অপশন বি রাষ্ট্রীয় নীতি নির্দেশমূলক নীতি আছে, যেটাকে কি বলা যেতে পারে, ডিপিএসপি, নাকি অপশন সি অর্থনৈতিক কর্তব্য রয়েছে, নাকি অপশন ডি মৌলিক কর্তব্য রয়েছে। তাহলে এটা অ্যান্সার কি হবে, অ্যান্সার হয়ে যাবে অপশন এ মৌলিক অধিকার। ঠিক আছে, মৌলিক অধিকার, তাহলে কিন্তু এটা রয়েছে। ঠিক আছে, জায়গাটা একদমই কম হয়ে গেছে এখানে, আশা করা যায় বুঝতে পারছো। তাও দেখো আরেকবার বলছি, সংবিধান বিভিন্ন উপায়ে সরকারের ক্ষমতাকে সীমিত করে। সরকারের যে ক্ষমতা আছে সেটাকে সীমিত করে। সরকারের ক্ষমতা সীমিত করার সবচেয়ে সাধারণ উপায় হলো নির্দিষ্ট কিছু লঙ্ঘন করার জন্য নির্দিষ্ট করা, যা আমাদের সকলের নাগরিক হিসাবে আছে। নাগরিক হিসাবে আছে কি, মৌলিক অধিকার আছে, তাই তো, যা কোনো সরকারকে কখনোই অনুমতি করা যায় না, সরকারকে অনুমোদিত করা যায় না। এটা আমাদের কি মৌলিক অধিকারের কথা বলা রয়েছে। দেখো, মৌলিক অধিকার ধারণাটি ব্রিটিশ আইনি কাঠামো থেকে নেওয়া হয়েছিল, যা ব্যক্তি স্বাধীনতার সুরক্ষার উপর জোর দেয়। 6টি মৌলিক অধিকার রয়েছে, যার মধ্যে রয়েছে সমতার অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মের স্বাধীনতার অধিকার। ঠিক আছে, সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার, সাংবিধানিক প্রতিকারের অধিকার। এরপর দেখো, ভারতীয় সংবিধানের 12 থেকে 35 অনুচ্ছেদে মৌলিক অধিকারগুলি দেওয়া হয়েছে। ঠিক আছে, 12 থেকে 35 নম্বর অনুচ্ছেদে কিন্তু তাহলে মৌলিক অধিকারগুলি আলোচনা করা রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের কোন অংশ রাজ্য নীতি নির্দেশমূলক নীতির সাথে সম্পর্কিত, অর্থাৎ ডিপিএসপি? পার্ট 2, পার্ট 4, পার্ট 1, নাকি অপশন ডি পার্ট ই চলে আসছে। এটা যদিও দরকার নেই, ধরে নাও পার্ট 5 থাকলো। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন বি পার্ট 4। অনুচ্ছেদ 36 থেকে 51 অনুচ্ছেদের অধীন কিন্তু রয়েছে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি। ঠিক আছে, নেক্সট দেখো, যখন রাজ্য পরিষদের চেয়ারম্যান পদ শূন্য থাকে তখন তার দায়িত্ব নিম্নলিখিত কোন পদ দ্বারা সম্পাদিত হবে? রাজ্য পরিষদের চেয়ারম্যান এর পদ যদি শূন্য থাকে তাহলে সেই পদে টেম্পোরারি ভাবে কে অধিষ্ঠিত হবেন সেটাই জানতে চাওয়া হয়েছে। অপশন এ হাউস অফ দ্য পিপলের স্পিকার, অপশন বি ভারতের রাষ্ট্রপতি, অপশন সি কাউন্সিল অফ স্টেটস অ্যান্ড জ্যেষ্ঠতম সদস্য, অপশন ডি রাজ্য পরিষদের ডেপুটি চেয়ারম্যান। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন ডি রাজ্য পরিষদের ডেপুটি চেয়ারম্যান। যখন রাজ্য পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য থাকবেন তখন রাজ্য পরিষদের ডেপুটি চেয়ারম্যান কিন্তু সেই দায়িত্ব গ্রহণ করবেন। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি ভারতের অর্থ কমিশনের সাথে সম্পর্কিত? কোন ধারাটি অর্থ কমিশনের সঙ্গে সম্পর্কিত? অপশন এ ধারা 280, বি ধারা 290, সি ধারা 260, অপশন ডি ধারা 270। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন এ ধারা 280। ভারতীয় সংবিধানের
এই 280 নম্বর ধারাটি অর্থ কমিশনের সাথে কিন্তু সম্পর্কযুক্ত। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদ উল্লেখ আছে যে কোনো অপরাধের জন্য অভিযুক্ত কোনো ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষী হতে বাধ্য করা যাবে না। কোনো অপরাধের জন্য কোনো একটা দোষী ব্যক্তিকে নিজের জন্যই কিন্তু কি নিজের বিরুদ্ধে সাক্ষী হতে বাধ্য করা যাবে না। এটা ধারা 14তে বলা রয়েছে, ধারা 18, ধারা 16 নাকি ধারা 20? তাহলে কোনটাতে বলা রয়েছে? এটা অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ধারা 20। কোনো ব্যক্তিকে অপরাধ হিসেবে অভিযুক্ত করা আইনের লঙ্ঘন ব্যতীত কোনো অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা যাবে না এবং আইনের অধীনে প্রযোজ্য হতে পারে এমন শাস্তির চেয়ে বেশি দণ্ডে দণ্ডিত হবেন না। অপরাধ কমিশনের সময় একই অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একাধিকবার শাস্তি দেওয়া যাবে না। ঠিক আছে। 1919 সালে গান্ধীজি রাওলাট আইনের বিরুদ্ধে একটি সত্যাগ্রহের ডাক দেন, যা ড্যাশ মত প্রকাশের স্বাধীনতাকে বাধা দেয়। মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার, শুধুমাত্র নাগরিক অধিকার নাকি অপশন ডি আন্তর্জাতিক অধিকার? তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মৌলিক অধিকার। 1919 সালে গান্ধীজি রাওলাট আইনের বিরুদ্ধে একটি সত্যাগ্রহের ডাক দেন, যা মৌলিক অধিকার প্রকাশের স্বাধীনতাকে বাধা দেয়। ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, ভারতের উপরাষ্ট্রপতি কোন আইনসভা সংস্থার পদাধিকার বলে চেয়ারম্যান হিসেবে কাজ করেন? উপরাষ্ট্রপতির কথা জানতে চাওয়া হয়েছে। অপশন এ রাজ্যসভা, বি রাজ্য বিধানসভা, সি লোকসভা নাকি অপশন ডি রাজ্য আইন পরিষদ? তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ রাজ্যসভা। ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভার পদাধিকার বলে কিন্তু চেয়ারম্যান হিসেবে কাজ করেন। প্রতিষ্ঠা হয় 3রা এপ্রিল 1952 সালে, অর্থাৎ রাজ্যসভা। ঠিক আছে। রাজ্যসভা হলো ভারতীয় সংসদের উচ্চকক্ষ। এই সভার সর্বোচ্চ সদস্য বা কোরাম সংখ্যা 245। রাজ্যসভার সদস্য সংখ্যা সর্বাধিক 250 হতে পারে। এদের মধ্যে 238 জন এবং রাজ্য বিধানসভা এবং ভারতের রাষ্ট্রপতি শিল্প, সাহিত্য, বিজ্ঞান ও সমাজসেবার ক্ষেত্রে থেকে 12 জন সদস্যকে রাজ্যসভায় নির্বাচিত করেন। 238 জন তাহলে নির্বাচিত, বাকিদের মনোনীত, যারা কিনা রাষ্ট্রপতি মনোনীত করে থাকেন 12 জনকে, তাদের অবশ্যই কি হতে হবে? শিল্প, সাহিত্য, বিজ্ঞান, সমাজসেবা, এই সমস্ত 12টা ক্ষেত্রে কিন্তু তাদের অবশ্যই পারদর্শী হতে হবে। নেক্সট দেখো, স্বাধীনতার অধিকার ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে কোনো পেশা, ব্যবসা বা বাণিজ্য করার অধিকার অন্তর্ভুক্ত করে? অপশন এতে রয়েছে ধারা 225 থেকে 28, বিতে রয়েছে ধারা 23 থেকে 24, সিতে রয়েছে ধারা 19 থেকে 22 আর অপশন ডিতে রয়েছে ধারা 14 থেকে 18। তাহলে স্বাধীনতার অধিকারে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীন কোনো পেশা বা ব্যবসা বাণিজ্য করার অধিকার অন্তর্ভুক্ত করে? তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ধারা 19 থেকে 22 কোনো পেশা বা ব্যবসা বাণিজ্য করার অধিকার অন্তর্ভুক্ত করে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি ভারতীয় সংসদের সাথে সম্পর্কিত? সংসদ। অপশনে 40 থেকে 70 নম্বর অনুচ্ছেদ, বি 12 থেকে 20, সি 79 থেকে 122 আর ডিতে রয়েছে 1 থেকে 12। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 79 থেকে 122 নম্বর যে ধারাটা রয়েছে সেটা কিন্তু ভারতীয় সংসদের সাথে সম্পর্কিত। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি মৌলিক কর্তব্যের সাথে সম্পর্কিত? মৌলিক কর্তব্যের সাথে সম্পর্কিত কোন অনুচ্ছেদটি? ধারা 300A, ধারা 51A, ধারা 50, ধারা 49। তাহলে কোন ধারাটি, এই 4টা ধারার মধ্যে কোন ধারাটি মৌলিক কর্তব্যের সাথে সম্পর্কিত? তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ধারা 51A। মৌলিক কর্তব্যের ধারণাটি রাশিয়ার সংবিধান থেকে ধার করা হয়েছে বা নেওয়া হয়েছে। 42তম সংবিধান সংশোধনী আইন 1976 দ্বারা ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলিকে যুক্ত করা হয়েছে। অর্থাৎ মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে আগে ছিল না, এটা কিন্তু এই 42তম সংবিধান সংশোধনী 1976 এতে কিন্তু সংবিধানে যুক্ত করা হয়েছে। বর্তমানে ভারতীয় সংবিধানে উল্লেখিত নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা হলো 11টি। ঠিক আছে, বর্তমানে তাহলে 11টি মৌলিক কর্তব্য কিন্তু রয়েছে। নেক্সট দেখো, জাতীয় পতাকার অসামান্য ভারতীয় সংবিধানে উল্লেখিত নিচের কোন মৌলিক কর্তব্যের লঙ্ঘন? অসম্মান। ঠিক আছে, অসম্মান। অপশন এ ধারা 51A এ, অপশন বি ধারা 51A ডি, অপশন সি ধারা 51A বি আর অপশন ডি ধারা 51A সি।
তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ ধারা 51 এ এ। এই ধারাতে জাতীয় পতাকার অসম্মান ভারতীয় সংবিধানে উল্লেখিত নিচের একটি কি মৌলিক কর্তব্যের লঙ্ঘন করা। ঠিক আছে, নেক্সট দেখো, নিচের কোনটি ভারতের সুপ্রিম কোর্ট কর্তৃক জারি করা রিট নয়? নয়, ঠিক আছে, এটা রিট নয় জানতে গেলে অবশ্যই তোমাদের রিটগুলো প্রত্যেকটা জানতে হবে। অপশনে জুস সলি, বিতে রয়েছে নিষেধাজ্ঞা, সিতে রয়েছে হেভিয়াস কর্পাস, ডিতে রয়েছে কোয়া ওয়ারেন্টো। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ জুস সেলি। অনুচ্ছেদ 139 ভারতের সংবিধানে 1950 সংসদ আইন দ্বারা সুপ্রিম কোর্টকে নির্দেশ, আদেশ বা রিট জারি করার ক্ষমতা প্রদান করতে পারে, যার মধ্যে রয়েছে হেভিয়াস কর্পাস, ম্যান্ডেমাস, নিষেধাজ্ঞা, কোয়া ওয়ারেন্টো এবং সার্টিওয়ারি। তাহলে এই টোটাল 5টা, তার মধ্যে কিন্তু এই জুস সলিটা নেই, তাহলে কি হবে কর্তৃক জারি করা রিট নয়, তাহলে এই জুস সলিটা। ঠিক আছে, নেক্সট দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতের গণপরিষদের সভাপতি নির্বাচিত হন? অপশনে জওহরলাল নেহরু, বি সর্দার বল্লভভাই প্যাটেল, সি রাজেন্দ্র প্রসাদ, ডি ভীমরাও আম্বেদকর। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ 11 ডিসেম্বর 1946 তারিখে গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হন। সহসভাপতি ছিলেন হরেন্দ্র কুমার মুখার্জি, আর সচিদানন্দ সিনহা গণপরিষদের প্রথম অস্থায়ী চেয়ারম্যান ছিলেন। ঠিক আছে, তাহলে এক্সট্রা পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি বারবার যখন এমসিকিউ প্র্যাকটিস করাই তোমাদের বারবার বলি যে এক্সট্রা পয়েন্ট যেখানে বেশি আছে সেটাকে অবশ্যই তোমরা স্ক্রিনশট করে রাখো। নেক্সট দেখো, রাজ্যসভার কতজন সদস্য পরোক্ষভাবে নির্বাচিত হন এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিত্ব করে? কতজন? 235 জন, 237 জন, 238 জন, নাকি অপশন ডি 245 জন? তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি 238 জন। সংবিধানের 80 নম্বর অনুচ্ছেদে রাজ্যসভার সর্বোচ্চ শক্তি 250 হিসেবে নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে 12 জন সদস্য রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত এবং 238 জন রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিত্ব করে বা প্রতিনিধিত্ব করে থাকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ভারতের সাংবিধানিক সংস্থাগুলির উদাহরণ? জাতীয় মানবাধিকার কমিশন, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, ভারতের আইন কমিশন, অপশন ডি ভারতের নির্বাচন কমিশন। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি ভারতের নির্বাচন কমিশন। ভারতের সাংবিধানিক সংস্থাগুলির উদাহরণ ভারতের নির্বাচন কমিশন। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংসদ ড্যাশ নিয়ে গঠিত? কি নিয়ে গঠিত? রাষ্ট্রপতি এবং 2 কক্ষ, শুধুমাত্র 2টি কক্ষ, অপশন সি শুধুমাত্র রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, অপশন ডি আইনসভা, নির্বাহী ও বিচার বিভাগ। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ রাষ্ট্রপতি এবং 2 কক্ষ নিয়ে কিন্তু ভারতীয় সংসদ কিন্তু গঠিত। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের নিম্নলিখিত অংশগুলির মধ্যে কোনটি কেন্দ্র এবং এর অঞ্চলগুলির সাথে সম্পর্কিত? অপশন এ পার্ট 2, অপশন বি পার্ট 3, অপশন সি পার্ট 4, অপশন ডি পার্ট 1। কোনটি কেন্দ্র এবং এর অঞ্চলগুলির সাথে সম্পর্কিত? তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন ডি পার্ট 1, ভারত এবং তার ভূখণ্ড, তাই তো, তার সঙ্গে সম্পর্কিত। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের নিম্নলিখিত ধারাগুলির মধ্যে কোনটি ধর্মের স্বাধীনতার অধিকার নিয়ে আলোচনা করে? ধর্মীয় স্বাধীনতার অধিকার। অপশন এতে রয়েছে ধারা 60 থেকে 65, বিতে রয়েছে ধারা 21 থেকে 24, সিতে রয়েছে 25 থেকে 28, আর ডিতে রয়েছে 30 থেকে 35। তাই ধর্মীয় স্বাধীনতার অধিকার, এর অ্যান্সার হয়ে যাবে অপশন সি ধারা 25 থেকে 28 কিন্তু ধর্মীয় স্বাধীনতার অধিকার নিয়ে আলোচনা করে থাকে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের ধারা ড্যাশ মানে কত নম্বর ধারা মৌলিক অধিকার প্রয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টকে একটি বিস্তৃত মূল এখতিয়ার দেয়? তার কত নম্বর ধারা? 131, 226, 13 নাকি 32? এগুলো প্রত্যেকটাই ধারা। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 32 নম্বর ধারা কিন্তু ভারতের সংবিধানের মৌলিক অধিকার প্রয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টকে একটি বিস্তৃত মূল এখতিয়ার কিন্তু দিয়ে থাকে। নেক্সট দেখো, অনুচ্ছেদ 43 রাজ্য গ্রামীণ এলাকায় ব্যক্তিগত বা সমবায় ভিত্তিতে কুটির শিল্পের প্রসারের চেষ্টা করবে। এটি কোন নীতির উপর ভিত্তি করে গড়ে ওঠা নির্দেশিকা? অপশন এ বুদ্ধিজীবী, বি সমাজতান্ত্রিক, সি গান্ধীবাদী, ডি লিবারেল। তাহলে কোন নীতির উপর গড়ে উঠেছে এটা? অপশন সি গান্ধীবাদী নীতির উপর কিন্তু এই অনুচ্ছেদ 43 রাজ্য গ্রামীণ এলাকায় ব্যক্তিগত বা সমবায় ভিত্তিতে কুটির শিল্পের প্রসারের চেষ্টা করবে।
যেখানেই কুটির শিল্প থাকবে সেখানেই তোমাদের অবশ্যই গান্ধীজি বা গান্ধীবাদীর কথা যদি থেকে থাকে তাহলে অ্যান্সার সেটাই হবে। এটি কোনো নীতির উপর ভিত্তি করে গড়ে ওঠা, তাহলে অবশ্যই সেটা গান্ধীবাদী নীতি। নেক্সট দেখো, এটাই শেষ প্রশ্ন। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্য রয়েছে? 51A, 52A, 53A না 54A? তাহলে এটা অলরেডি এই প্রশ্নটা হয়ে গেছে, ঠিক আছে। এটা অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 51A। ভারতীয় সংবিধানের 51A তে কিন্তু মৌলিক কর্তব্য রয়েছে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। এই প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন, পলিটি কোশ্চেনগুলো সেপারেট ভাবে তোমরা যদি আরো কন্টিনিউ চাও অবশ্যই কন্টিনিউ লিখে কমেন্ট করবে, তাহলে কিন্তু আমি এই পলিটির কোশ্চেনগুলো বেছে বেছে পলিটির কোশ্চেনগুলো যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে সেগুলো কিন্তু কন্টিনিউ করবো। তো তোমাকেও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।